বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 5th সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে যারা পলিটিক্যাল সায়েন্স জি1 অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান জি1 এই সাবজেক্টটা নিয়েছেন, আপনাদেরকে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই 2 নম্বরের প্রশ্নগুলো উত্তর সহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেব। তো বন্ধুরা, আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলছি, মনোযোগ সহকারে শুনুন। আপনাদের যেহেতু এক্সটার্নাল ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ কলেজের যে অন্তর্বর্তী যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা ইতিমধ্যে বার্ডওয়ান ইউনিভার্সিটির অনেক কলেজে কিন্তু হয়ে গেছে, পরীক্ষাটা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা কিভাবে, যারা কোনো কিছুই পড়েননি, এখনো হয়তো বই কিনেননি, টিউশন নেই, কোনো কিছুই পড়েননি, তো আপনারা এই 1.5-2 মাসের মধ্যে 1-1.5 মাসের মধ্যে কিভাবে পাস করবেন সেই টেকনিক আপনাদেরকে কয়েকটা কথা, সেই সম্পর্কে কয়েকটা কথা বলবো। যদি আপনারা ওই কথাগুলি ভালো করে মেনে চলতে পারেন, আপনারা 100% আপনাদেরকে আশা দিচ্ছি, আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, 100% আপনাদেরকে আশা দিচ্ছি আপনারা কিন্তু পাস করবেন। তো বন্ধুরা, আপনারা কি করবেন দেখুন, কথাগুলো বন্ধুরা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন এবং কিন্তু কথাগুলো মানার চেষ্টা করবেন এবং ওইভাবেই কিন্তু আপনি পড়বেন। দেখুন, এই 1-1.5 মাসের মধ্যে আপনি পড়ে কিভাবে আপনার যে রাষ্ট্রবিজ্ঞান জি1 সাবজেক্টে পাস করবেন, পাস নম্বরটা অন্তত আপনি তুলতে পারবেন, মানে পাস করতে পারবেন, সেই সম্পর্কে আপনাদেরকে পরামর্শ দেব, কিছু অ্যাডভাইস দেব। তো বন্ধুরা দেখুন, আপনাদের এই পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান জি1 এর 2019 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা আছে, ওই 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, ওই 2 নম্বরের প্রশ্নগুলো আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে এবং যে 5 নম্বরের কোশ্চেনগুলো আছে সেই 5 নম্বরের প্রশ্নগুলোকে আপনাদেরকে পড়তে হবে ভালো করে, এবং যে 10 নম্বরের প্রশ্নগুলো আছে ওই 10 নম্বরের প্রশ্নগুলোকে আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে। জাস্ট 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 5 নম্বর এবং 10 নম্বর যে প্রশ্নগুলো 2022 সালে আপনাদের পড়ে গেছে, ওই প্রশ্নগুলো বাদ দিয়ে আপনাদের বাকি যে প্রশ্নগুলো থাকবে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে, ওই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে। তো বন্ধুরা, 2 নম্বরের কোশ্চেন কিন্তু সব পড়তে হবে। তো বন্ধুরা, 2019 সালের তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা আপনাদেরকে অবশ্যই পড়তে হবে এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে ওই 2 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই আপনাদেরকে পড়তে হবে এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আছে, ওই 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আপনাদের পড়া দরকার নেই। তো বন্ধুরা, আপনাদের এই পলিটিক্যাল সায়েন্স জি1 এর 2020 সালে যেহেতু অনলাইন পরীক্ষা হয়েছে, হয়তো আপনারা এই প্রশ্নটা আপনারা পাবেননি। যদি আপনারা 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা কোনোভাবে জোগাড় করতে পারেন বা সংগ্রহ করতে পারেন, কিংবা আপনারা 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন। তো বন্ধুরা, এই কোশ্চেন পেপারগুলো সংগ্রহ করে আপনারা কি করবেন, 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আছে, 2 নম্বরেরগুলো তো আপনাদেরকে পড়তে হবেই। যে প্রশ্নগুলো আছে অবশ্যই ওই প্রশ্নগুলো পড়বেন। যে প্রশ্নগুলো 22 সালের পরীক্ষায় পড়ে গেছে, ওই প্রশ্নগুলো বাদ দিয়েই কিন্তু আপনাদেরকে যে প্রশ্নগুলো থাকবে ওগুলো কিন্তু পড়তে হবে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা এই দুটো ইয়ারের কোশ্চেন পেপারকে ভালো করে পড়তে পারেন এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে ভালো করে পড়তে পারেন, আপনাদেরকে আশা দিচ্ছি আপনারা নির্দ্বিধায় কিন্তু পাস করবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে প্রচুর প্রশ্ন রিপিট করে কিন্তু আপনাদের পরীক্ষায় আসে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, সেখানে কিন্তু আপনাদের পড়বে, আসবে। রিপিট কিন্তু বা কমন আপনাদের আসবে। তো বন্ধুরা, যারা হয়তো অ্যাডমিশন নেওয়ার পরেই আপনারা কন্টিনিউ এই রাষ্ট্রবিজ্ঞান জি1 এই সাবজেক্টটা পড়ছেন, তাদেরকে এই ট্রিকটা, এই অ্যাডভাইসটা ফলো করার দরকার নেই। যারা জাস্ট কোনো কিছুই পড়েননি, বইপত্র কোনো কিছুই কিনেননি, নোটবুক বা সাজেশন, তাদের ক্ষেত্রে এই সাজেশনটা বললাম। আপনারা অল্প সময়ের মধ্যেই অল্প পরিশ্রম করেই কিন্তু আপনারা পাস নাম্বারটা পাস করতে পারবেন নির্দ্বিধায়। এটা বন্ধুরা আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে সেই 2022 সালের রাষ্ট্রবিজ্ঞান জিইর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, সেই 2 নম্বরের প্রশ্নগুলো আপনাদেরকে দেখাবো উত্তর সহ। তো বন্ধুরা, এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা খাতার মধ্যে লিখে কিন্তু পড়বেন। খাতার মধ্যে লিখে অবশ্যই পড়বেন। ভিডিওটি মাঝে মাঝে দাঁড় করে নেবেন। দাঁড় করে নেওয়ার পর কিন্তু অবশ্যই আপনারা খাতার মধ্যে লিখে পড়বেন। তো বন্ধুরা দেখুন, প্রথম প্রশ্নটা আছে পলিটিক্যাল সায়েন্স জি1 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি,
বারওয়ান ইউনিভার্সিটি অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 5th সেমিস্টার জেনারেল বিভাগে রাষ্ট্রবিজ্ঞান জির মাত্র একটাই সিলেবাসে আপনাদের আছে। আপনাদের যেমন হচ্ছে হিস্ট্রি ডিএসসি 1-এ যেমন দুটো সিলেবাস আছে, একটা ইউরোপের ইতিহাস আছে, একটা অন্য ইতিহাস আছে। তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের রাষ্ট্রবিজ্ঞান জি1 এর যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই পলিটিক্যাল সায়েন্স জি1 এই সাবজেক্টটা নিয়েছেন, আপনাদের কিন্তু সিলেবাসে ইন্ডিয়ান পলিটিক্যাল থট এই একটা সিলেবাসই আছে। যারা বারওয়ান ইউনিভার্সিটির আন্ডারে পড়েন, যারা রাষ্ট্রবিজ্ঞান জি1 এই সাবজেক্টটা নিয়েছেন, আপনাদেরকে কিন্তু যারা না জি1 এই সাবজেক্টটা নিয়েছেন, আপনাদেরকে কিন্তু এই প্রশ্নটা কিন্তু পড়তেই হবে। আপনাদের সিলেবাসে শুধু এই ইন্ডিয়ান পলিটিক্যাল থট এই সিলেবাসের মধ্যে এটাই আছে, অন্য কিছু আর নেই। তো বন্ধুরা দেখুন, প্রথম প্রশ্নটা আছে, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বলছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো অনেক পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এই নোটগুলো বিভিন্ন জায়গা থেকে অনেক পরিশ্রম করে সংগ্রহ করে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাচ্ছি। তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যদি আপনাদের বন্ধুরাও এই রাষ্ট্রবিজ্ঞান জি1 এই সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করে তাদেরকেও পরীক্ষার পাশ করার মতো সুযোগ করে দিন। তো বন্ধুরা দেখুন, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখুন প্রথমটা হচ্ছে অধিকার ও কর্তব্যের অবস্থা। দেখুন অধিকার ও কর্তব্যের স্থান। তো বন্ধুরা দেখুন 1 নম্বর পয়েন্টটা, যে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার একটি বৈশিষ্ট্য হলো অধিকার ও কর্তব্য উভয়ের ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। তো বন্ধুরা আমি একবার করে পড়ছি, আপনারা কিন্তু খাতার মধ্যে লিখে নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা সাথে সাথে না লিখে যেতে পারেন, ভিডিওটি মাঝে মাঝে দাঁড় করিয়ে খাতার মধ্যে লিখে নেবেন। তো অবশ্যই বন্ধুরা অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, খাতার মধ্যে লিখে কিন্তু পড়বেন। এখান থেকে পড়লে কিন্তু আপনারা অনেক কিন্তু কমন পাবেন, এটা আপনাদেরকে আশা দিচ্ছি। দেখুন তার পরের প্রশ্নটা হচ্ছে বাস্তব চরিত্র। তার পরের পয়েন্টটা হচ্ছে বাস্তব চরিত্র। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার অপর একটি বৈশিষ্ট্য হলো বাস্তববাদী চরিত্র। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় ধর্মনৈতিক ও নৈতিক চাপস্তর থাকলেও চরিত্রগত দিক দিয়ে বাস্তববাদী ছিল। তার পরেরটা দেখুন, অর্থশাস্ত্রের লেখক কে? তো বন্ধুরা এটা আপনারা সকলেই জানেন যে অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য। কৌটিল্যের তো এখানে বন্ধুরা দেখুন, অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য। কৌটিল্যের অর্থশাস্ত্র প্রায় খ্রিস্টপূর্ব 4র্থ শতকে মৌর্য সাম্রাজ্যের আমলে রচিত হয়। তো এখানে বন্ধুরা দেখুন, জাস্ট আপনাদেরকে প্রশ্নের মধ্যে জিজ্ঞাসা করেছে যে অর্থশাস্ত্রের লেখক কি। তো আপনাদের শুধু উত্তরটা করে দিলেই হবে না, এটা যেহেতু 2 নম্বরের, যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন, আপনাদের এই রাষ্ট্রবিজ্ঞান জি1-এ টোটাল 15টা কিংবা 16টা 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে কিন্তু আপনাদের 10টা করতে হবে। তো যেহেতু বন্ধুরা এটা 2 নম্বরের প্রশ্ন, তাই আপনাদেরকে অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য, তার সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে, এই অর্থশাস্ত্রের সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে একটু লিখবেন, একটু বড় করে লেখার চেষ্টা করবেন। তার পরের প্রশ্নটা দেখুন, সতীদাহ প্রথা কবে বিলুপ্ত হয়? তো বন্ধুরা এখানে এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখাচ্ছি। এই সতীদাহ প্রথা কবে বিলুপ্ত হয়, এই প্রশ্নটা আপনাদের 2019 সালের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান জি1 2022 সালের প্রশ্ন থেকে কিন্তু এটা নিয়েছি। এই প্রশ্নটা আপনাদের 2019 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, ওই 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারেও কিন্তু এই প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা পড়লো ওই 2019 সালের প্রশ্ন থেকেই বন্ধুরা এই 2022 সালের প্রশ্নটা দেখুন আবার দিয়েছে। তো বন্ধুরা দেখুন, সতীদাহ প্রথা কবে বিলুপ্ত হয়? তো দেখুন বন্ধুরা 1829 সালের 4 ডিসেম্বর মাসে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্কর সতীদাহ প্রথা নামে পরিচিত মৃত স্বামীর চিতায় জড়িয়ে বিধবা স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার প্রাচীন এক হিন্দু প্রথা আইন করে নিষিদ্ধ করেন। তার পরের প্রশ্নটা দেখুন বন্ধুরা, তুহফাত উল মুওয়াহিদিন বইটিকে কে এবং কবে লিখেছিলেন? তো বন্ধুরা এই প্রশ্নটার উত্তরে অনেক কিন্তু দ্বিমত আছে। তো এই প্রশ্নটার উত্তর বন্ধুরা আমি বিভিন্ন জায়গা থেকে খুঁজতে গিয়ে দেখেছি যে তুহফাত উল মুওয়াহিদিন বইটি লিখেছেন অনেক জায়গায় দেখছি ডিরেজিওকে দেখাচ্ছে, হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও, তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন 1817 খ্রিস্টাব্দে, ওনাকে দেখাচ্ছেন। আবার অনেক জায়গায় দেখছি বন্ধুরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখাচ্ছে। তো বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তরটা একটু ভালো করে আপনারা যদি পারেন আপনাদের বই থেকে একটু খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তো এই প্রশ্নটার উত্তর সাপেক্ষে বন্ধুরা অনেক বিভ্রান্তি আছে, তাই এই প্রশ্নটার উত্তর আপনাদেরকে দিলাম না। দেখুন বন্ধুরা তার পরের প্রশ্নটা, বঙ্কিমচন্দ্রের যে কোনো দুটি প্রবন্ধের নাম লেখো।
তো বন্ধুরা এখানে দেখুন পুস্তক সাম্য কৃষ্ণ চরিত্র। তো বন্ধুরা আমি সংক্ষেপে জাস্ট উত্তরটা রেখে দিয়েছি, আপনারা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবেন যে বঙ্কিমচন্দ্রের যে কোনো দুটি প্রবন্ধের নাম হলো পুস্তক সাম্য কৃষ্ণ চরিত্র। তার পরের প্রশ্নটা দেখুন, শূদ্ররাজ বলতে বিবেকানন্দ কি বুঝিয়েছেন? তো উত্তরটা দেখুন, স্বামী বিবেকানন্দই সর্বপ্রথম শূদ্র শাসন কথাটি ব্যবহার করেন। বিবেকানন্দ শূদ্র শাসন বলতে সমাজে শ্রমজীবী অগণিত মানুষের একাধিপত্য লাভকে বা শ্রমজীবী মানুষের ক্ষমতা প্রভাব বৃদ্ধিকে বোঝায়। তার পরের প্রশ্নটা দেখুন, আকবরনামা কে লিখেছিলেন? আবুল ফজর আকবরনামা গ্রন্থটি লেখেন। তো বন্ধুরা যদি আকবরনামা গ্রন্থটি সম্পর্কে আপনাদের কোনো কিছু জানা থাকে একটু লিখবেন। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখুন, সুলতানি শাসনকালে শাসকদের অভিজাত গোষ্ঠী কর্তৃক কিংবা ধার্মিক ব্যক্তিগণ কর্তৃক নিয়ন্ত্রিত ও বাধ্য থাকা বিষয়ক চিন্তাধারায় এই যুগের বৈশিষ্ট্য। তারপরে আরেকটা বৈশিষ্ট্য দেখুন, মুঘল শাসনকালে রাজা বা শাসককে কেবল পার্থিক ব্যাপারে প্রধান না ভেবে আধ্যাত্মিক পথ প্রদর্শনের ব্যাপারে, প্রজাপুঞ্জদের ব্যাপারে ও সব ধর্মীয় সম্প্রদায়কে রক্ষা করার ব্যাপারে প্রধান বলে মনে করা হতো। তো বন্ধুরা এর পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটার যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পরের প্রশ্নটা দেখুন, কে এবং কবে হিন্দু স্বরাজ রচনা করেছিলেন? উত্তরটা দেখুন, হিন্দু স্বরাজ গ্রন্থটি মোহনদাস করমচাঁদ গান্ধী 1908 সালে রচনা করেছিলেন এবং 1909 সালে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। তার পরের প্রশ্নটা দেখুন, সত্যাগ্রহের যে কোনো দুটি উপাদান উল্লেখ করো। 1906 সালে দক্ষিণ আফ্রিকার ইন্ডিয়ান অপিনিয়ন খবরের কাগজে এই শব্দটি প্রথম ব্যবহার করা হয়। এর মূল উপাদান দুটি, সত্য ও আগ্রহ। তার পরের প্রশ্নটা দেখুন, রাষ্ট্র ও সমাজ রবীন্দ্রনাথ কোনটির বেশি প্রাধান্য দিয়েছিলেন? তো বন্ধুরা এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, রাষ্ট্র ও সমাজ রবীন্দ্রনাথ কোনটির বেশি প্রাধান্য দিয়েছিলেন, এই প্রশ্নটা কিন্তু 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নেওয়া। 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে কিন্তু এই প্রশ্নটা ছিল যে রাষ্ট্র ও সমাজ রবীন্দ্রনাথ কোনটির বেশি প্রাধান্য দিয়েছিলেন। এই প্রশ্নটা কিন্তু 2019 সালেও পড়লো। 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখুন প্রশ্নটা দিয়েছি। তো বন্ধুরা এরকম অনেকগুলি প্রশ্ন কিন্তু আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে দিয়েছি। এখানে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিয়েছি। তো বন্ধুরা অত আমি আর ভালো করে বুঝে পড়িনি, তাই সব বলতে পারছি না। যেগুলো আমার খেয়ালে পড়ছে সেগুলো হয়তো আপনাদেরকে বলতে পারছি। দেখুন, ভারতবর্ষে রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করতে গিয়ে রবীন্দ্রনাথ আগাগোড়া সমাজের পক্ষে থেকে গিয়েছেন। কারণ রবীন্দ্রনাথ মনে করেন দেশ যথার্থভাবে আত্মরক্ষা করে এসেছে সমাজের সম্মিলিত শক্তিতে। তার পরের প্রশ্নটা দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কোনো দুটি রাজনৈতিক বিষয়ক উপন্যাসের নাম লেখো। দেখুন উত্তরটা হচ্ছে গোড়া। 1910 সালে রচিত গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস। ঊনবিংশ শতাব্দীর দেশব্যাগ ব্রাহ্ম সমাজ আন্দোলন, হিন্দু সংস্কার আন্দোলন, দেশপ্রেম, নারী মুক্তি, সামাজিক অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে উপন্যাসটি রচিত। তার পরের প্রশ্নটা দেখুন, আম্বেদকরের লেখা যে কোনো দুটি বইয়ের নাম লেখো। আম্বেদকরের লেখা যে কোনো দুটি বইয়ের নাম হলো ভারত জাতি, উৎপত্তি ও উন্নয়ন তাদের পদ্ধতি। তার পরের প্রশ্নটা দেখুন, আম্বেদকর নিপীড়িত জাতি বলতে কি বুঝিয়েছেন? ডক্টর বি আর আম্বেদকর, যিনি হচ্ছে ভারতের সংবিধানের জনক বলা হয়, যিনি ভারতের সংবিধানটাকে ভারতের সংবিধানের খসড়াগুলোকে প্রণয়ন করেছিলেন। আপনারা হয়তো এই ডক্টর বি আর আম্বেদকরের সম্পর্কে পড়ে থাকবেন। তো সেই ডক্টর বি আর আম্বেদকর বলতে নিপীড়িত জাতি বলতে কি বুঝিয়েছেন? তো বন্ধুরা দেখুন, আম্বেদকর ভারতের নিপীড়িত জনগোষ্ঠী বলতে বুঝিয়েছেন ভারতের সেই সব অনুন্নত গোষ্ঠীকে যারা জীবনযাত্রার পূর্ণকর্ম আয়োজন থেকে বঞ্চিত এবং যারা ভারতের উচ্চবর্ণের মানুষদের দ্বারা চরমভাবে অপমানিত, শোষিত, নির্যাতিত, অবহেলিত। তার পরের প্রশ্নটা দেখুন, বিবেকানন্দের লেখা যে কোনো দুটি বইয়ের নাম লেখো। তো বিবেকানন্দের লেখা যে কোনো দুটি বইয়ের নাম হচ্ছে কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, ধ্যান ও মনের শক্তি ও প্রাপ ও পাশ্চাত্য। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই 2 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই পড়বেন। এখানে আপনাদেরকে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়েছি। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে 2019 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে জেনারেল বিভাগের বিভিন্ন সাবজেক্টের সাজেশন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পাবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।